সংবাদ দুপুরের এই বিরতিহীন আয়োজনে স্বাগত সবাইকে। আপনাদের সাথে থাকছে জাহিদুল বাশার এবং সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ভারতের ওড়িশায় অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডব, পশ্চিমবঙ্গে জলোচ্ছ্বাস, লণ্ডভণ্ড 20,000 গ্রাম। ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, ঘূর্ণিঝড় থেকে নিরাপদ বাংলাদেশ, বলছে আবহাওয়া অফিস। জলোচ্ছ্বাসের শঙ্কা। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 12 জুন পর্যন্ত। আগামী বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষাও হবে সংক্ষিপ্ত সিলেবাসে। বাংলাদেশিদের জন্য ইসরায়েল যাওয়া এখনো নিষিদ্ধ, বললেন পররাষ্ট্রমন্ত্রী। কেউ গেলে শাস্তিমূলক ব্যবস্থা। এবং দ্বিতীয় দফা লকডাউনে চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম 40 পশু পাখির, বাঘের খাঁচায় 4টি নতুন অতিথি। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ঘন্টায় 155 কিলোমিটার বেগে ভারতের উড়িষ্যায় আঘাত এনেছে অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস। আগামী 3 ঘন্টা ধরে ইয়াসের তাণ্ডব চালানোর কথা জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। দুপুরের দিকে উড়িষ্যার পারাদ্বীপ এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের উপর দিয়ে অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় ইয়াস। সকাল 9:15টার দিকে ভারতের ওড়িশার দক্ষিণ বালেশ্বরে আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াস। ঘন্টায় গতিবেগ ছিল 155 কিলোমিটার। ইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গ, বাঁধ ভেঙেছে 66টি এলাকায়। তবে ওড়িশার দক্ষিণ বালেশ্বরে আছড়ে পড়ায় কিছুটা রক্ষা পেয়েছে পশ্চিমবঙ্গ। প্রবল জলোচ্ছ্বাসে ভাসছে দীঘা, মন্দারমণি, শঙ্করপুর ও তাজপুর। প্লাবিত হয়েছে পর্যটন কেন্দ্রগুলো। লণ্ডভণ্ড 20,000-এর বেশি গ্রাম। পূর্ণিমা, সেই সাথে ইয়াসের প্রভাবে প্লাবিত হয়েছে সমুদ্র ও নদী তীরবর্তী সব এলাকা। 10টি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। উদ্ধার কাজে নেমেছে সেনাবাহিনী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলকাতা বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। কলকাতার অনেক জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। আগামী 48 ঘন্টা পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ইয়াসের প্রভাবে কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। জলোচ্ছ্বাসে দীঘাসহ অনেক এলাকার লোকালয়ে পানি ঢুকে পড়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলকাতা বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ওড়িশা ও পশ্চিমবঙ্গের প্রায় 15 লাখ মানুষকে। খোলা হয়েছে 4,000 ত্রাণ কেন্দ্র। মোতায়েন করা হয়েছে কয়েক লাখ স্বেচ্ছাসেবী। প্রস্তুত রয়েছে দুর্যোগ মোকাবেলা বাহিনীর শতাধিক টিম। ত্রাণ ও উদ্ধার কাজে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গভীর নিম্নচাপের প্রভাবে ওড়িশার উপকূলের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও। গতকাল থেকেই পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে রেড অ্যালার্ট জারি করা হয়। মাছ ধরা বন্ধ করে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয় জেলেদের। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে আরো জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জয়দীপ সরকার। জয়দীপ, যেটি জানতে চাই যে এই ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতের ফলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কোনো প্রাণহানি হয়েছে কিনা, কোনো কিছু জানতে পেরেছেন কিনা আপনি? এই মুহূর্তে পশ্চিমবঙ্গ কার্যত বিচ্ছিন্ন হয়ে আছে। বিশেষ করে মোবাইল সংযোগের অসংখ্য টাওয়ার ভেঙে গেছে। আমি সকাল থেকে সেই ছবি আপনাদের তুলে ধরেছি পর্দাতে, যে কি পরিমাণ বিধ্বংসী ছবি চলছে গোটা রাজ্যে। এই মুহূর্তে সর্বশেষ খবর যে বাংলা এবং উড়িষ্যার সীমান্তবর্তী এলাকায় এখনো পর্যন্ত প্রলয় চলছে এবং সেখানে ইতিমধ্যে যে খবরটা এসছে, প্রাথমিকভাবে উড়িষ্যার প্রশাসনিক সূত্রে কয়েক লক্ষ একর চাষ জমি এই প্রলয়ে ইতিমধ্যে জলের নিচে চলে গেছে। অর্থাৎ এখানে ধারে কাছে সমুদ্র না থাকলেও যে পরিমাণ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া চলছে তাতে এই দশা দেখা দিয়েছে এবং প্রচুর মূল যে সড়ক, জাতীয় সড়ক, সেগুলো চলে গেছে জলের নিচে। রাস্তার উপরিভাগের যে শক্ত অংশ থাকে সেটাও হাওয়ার স্রোতে কার্যত উড়ে চলে গেছে।
বিচ্ছিন্ন হয়ে গেছে প্রচুর এলাকা। এই মুহূর্তে কোনো প্রাণহানি বা কি পরিমাণ সম্পদ হানি, কত মানুষ আটকে আছে বা কোথাও কোনো বড় ধরনের ক্ষতি হয়েছে কিনা কোনোটাই সম্পূর্ণভাবে জানা যাচ্ছে না। ওয়্যারলেসের মাধ্যমে উদ্ধারকারী দল একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে কোনো মানুষকে পেলে, তার সংকেত পেলে তাদের উদ্ধার করছেন। এবং এখন পর্যন্ত যা পরিস্থিতি আছে, যে কলকাতা এবং শহরতলিতে প্রকোপের যে ছবিটা সকাল থেকে ছিল তা আংশিক সীমিত হলেও যে ভয়াবহতা ছিল সেটা আছে। আকাশ কালো রং, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, সাগর এবং পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকা, হুগলি প্রভৃতি জায়গায় কিন্তু এখনো ঝোড়ো হাওয়া চরমে আছে, বৃষ্টি চলছে, বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে গেছে। শহরতলি এলাকায় এতটাই জল জমেছে যে সেসব এলাকায় যান চলাচল এবং সাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিকেল পর্যন্ত কোনো মানুষকে যাতে বাড়ি থেকে বাইরে না বের হয় সে কথা বারবার ঘোষণা করা হচ্ছে। এবং সর্বত্রই যেটা দেখা যাচ্ছে, সেনাকর্মীদের সঙ্গে স্থানীয় স্বেচ্ছাসেবকরা যৌথভাবে উদ্ধারকারী টিম গঠন করে মানুষকে সহায়তা পৌঁছে দিচ্ছেন। কোথাও আর্তরা যদি উদ্ধারকারীদের সঙ্গে যোগাযোগ করে নিরাপদ স্থানে যেতে চাইছেন তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। কারণ এই মুহূর্তে সরকারি তথ্যে প্রায় কলকাতার কি অবস্থা? কলকাতায় পানি কতটুকু ঢুকেছে? সেই সব অংশের মানুষদেরকে কোন রকম ভাবে ঠিকঠাক রাখা। কলকাতায় কতটা বৃষ্টি জমেছে তা এই মুহূর্তে পরিমাপ করাও যাচ্ছে না, কারণ বিভিন্ন নিচু এলাকা কলকাতায় এমনিতেই জল জমে যায়। তারপর আজকে হচ্ছে পূর্ণিমা এবং ভরা কোটাল, তার উপরে এই ভয়াবহ দুর্যোগ। কলকাতার বিভিন্ন এলাকায় যথেষ্টই জল জমেছে এবং কলকাতার উড়ালপুলগুলি এমনিতেই সরকার আগে থাকতে ঘোষণা করেছিল যে এইগুলি যান চলাচলের জন্য বন্ধ রাখা হবে আজকে যেহেতু দুর্যোগ চলছে। সুতরাং যান চলাচলের জন্য একদিকে উড়ালপুল বন্ধ, অন্যদিকে নিচু এলাকায় জল জমে আছে। উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল জমেছে, বিভিন্ন এলাকায় জল জমেছে। এই জল জমার পরিমাপ কতটা, কত পরিমাণ, কত মিলিলিটার বৃষ্টি হয়েছে সেটা আবহাওয়া দপ্তর এখনো জানায়নি, কারণ যে প্রলয়টি চলছে সেটি এখন চলমান প্রক্রিয়া মাত্র। সন্ধ্যের আগে বিষয়ে কোনো কিছুই জানাতে পারবে না, কারণ এই মুহূর্তে সমস্ত অংশ সবাই একটা বিপদের মধ্যে আছে, যে তারা বিচ্ছিন্ন হয়ে আছে। জানি আপনি নিজেও নিরাপদে থাকবেন এবং আপনার কাছ থেকে পরবর্তীতে নিশ্চয়ই আমরা আরো তথ্য নেব। ধন্যবাদ আপনাকে। অতিপ্রবল ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে উপকূলীয় নিচু এলাকা। বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে দুর্ভোগে কয়েক হাজার মানুষ। কোথাও কোথাও ভেঙে গেছে সড়ক। এদিকে ভোলার লালমোহনে গাছচাপায় একজন এবং মনপুরায় পানিতে ডুবে মারা গেছে এক শিশু। অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব দেশের উপকূলীয় এলাকায়। সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। লেবুবুনিয়ার সুভদ্রাকাঠি ও চাকলার আংশিক এলাকায় ঢুকে পড়েছে লবণাক্ত পানি। ভেসে গেছে মাছের ঘের। স্বাভাবিকের চেয়ে 6 ফুট উচ্চতায় পানি প্রবাহিত হয়েছে নদ নদীগুলোয়। খুলনার কয়রায় মহারাজপুর ইউনিয়নের দশালিয়া গ্রাম, মোংলার কানাইনগর ও জয়মনি এলাকা, বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জে জোয়ারের পানিতে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। গত 2 দিন ধরে চরম দুর্ভোগে নদী তীরের মানুষ। অসুবিধার মধ্যে আছি। এই ঘূর্ণিঝড় ইয়াসের কারণে বেড়িবাঁধ ভেঙে পানিতে তলিয়ে যাচ্ছে। বাঁধ দিছিল, সেই বাঁধ ঠিক মতো দিনেই, আর এখন দেখেন এই আমাকে ঘর বাড়ি সব তলায় যাচ্ছে। রান্না বাড়া হয় না, সবাই না খাইয়ে মানে বসে থাকার মতো। বরগুনার 6টি স্থানে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে প্রায় 10 গ্রাম। পিরোজপুরে তলিয়েছে শতাধিক গ্রাম। এরকম বন্যা আর কখনো দেখি নাই। সিডরের সময় এরকম পানি হয় নাই। আমাদের গেটের মাছের গেট সব ভাসে গেছে। ঘরবাড়ি যা আছে সব পানির নিচে, এবং মনে করেন মানুষ যে রাত্রে কিসে ঘুমাবে, সব বিছনাপাতি সব ভিজা। পটুয়াখালীতে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে অন্তত 50টি গ্রাম। ভোলার মনপুরা, কাজিরচর, কলাতলিচর, ঢালচর ও চর নিজাম সহ নিম্নাঞ্চলগুলো অস্বাভাবিক জোয়ারের পানিতে দফায় দফায় প্লাবিত হয়েছে। আশ্রয়কেন্দ্র কম থাকায় ভোগান্তিতে মানুষ। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তায় প্রস্তুত রয়েছে প্রশাসন। আমাদের হাতে 1,94,01,000 টাকা এখনো আমাদের কাছে জমা রয়েছে, এবং খাদ্যশস্য হিসাবে জিআর চাল আমাদের কাছে 42.5 মেট্রিক টন চাল আমাদের কাছে মজুদ রয়েছে। আমাদের ত্রাণ সামগ্রী কোনো রকম কমতি বা ঘাটতি নেই। ইয়াসের প্রভাব পড়েছে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলেও। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেশি উচ্চতায় উপকূলে আছড়ে পড়ে। প্লাবিত হয়েছে সেন্ট মার্টিনস, টেকনাফের শাহপুরী, মাতারবাড়ি সহ বিভিন্ন এলাকা। এদিকে নোয়াখালীর লক্ষ্মীপুর সহ উপকূলীয় বিভিন্ন জায়গার নিম্নাঞ্চল পানিতে তলিয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও এরই মধ্যে বিভিন্ন জায়গায় পানি ঢুকে প্লাবিত হয়েছে উপকূলীয় বিভিন্ন এলাকা। সেই খবর নিয়ে এখন সাতক্ষীরা এবং ভোলা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মীরা। শুরুতে যাব সাতক্ষীরার গাবুরাতে রয়েছে সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। শুরু থেকেই আমরা গাবুরার খবর জানছিলাম। আমি এই মুহূর্তে একটু জানতে চাইবো, আমরা যতটুকু খবর পাচ্ছি গাবুরার উল্টো পাশে প্রতাপনগরের বিভিন্ন এলাকা, পদ্মপুকুর, কয়রার বিভিন্ন এলাকা ভেঙে প্লাবিত হয়েছে। ওই এলাকার জনজীবনের এখন পরিস্থিতি কি, আর নদীর জোয়ারের পানির যে অবস্থা, একটু কি স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো? ভাটার দিকে পানি? দেখুন, এলাকার জনজীবন কিন্তু আজকে সকাল 11টার পর থেকেই বিপর্যস্তের মুখে পড়েছে। যখন জোয়ার শুরু হয়েছে এবং জোয়ারের হাইপিক টাইম যেটা ছিল 11:30 থেকে 12টা পর্যন্ত, এই সময়টায় আমরা পানির উচ্চ পর্যায়ে আমরা দেখেছি। আপনাকে দেখাই যে আমরা দাঁড়িয়ে আছি খোলপেটুয়া নদীর পাড়ে। এই খোলপেটুয়া নদীর এখন ভাটা চলছে। ভাটার বেশ অনেকখানি পানি নেমে গেছে, প্রায় 2.5-3 ফিট পানি এখন নিচে। আপনি দেখতে পাচ্ছেন যে বাঁধটি এখন ক্ষতবিক্ষত চিত্রটি এখন ভেসে উঠছে। এটি আধা ঘন্টা আগেও বা 1 ঘন্টা আগে পুরোপুরি পূর্ণ ছিল। পুরো খোলপেটুয়া নদীর পানি উপচে এই এলাকার যতগুলো চিংড়ির ঘের ছিল সেই চিংড়ির ঘেরগুলো পুরোপুরি আপনার প্লাবিত করেছে। আপনাকে যদি আমি দেখাই, এখানকার পায়ে হাঁটার যে রাস্তা ছিল সেই রাস্তাগুলো এখন বেশিরভাগই ভেঙে একেবারে ভেসে গেছে এবং বিশেষ করে যেসব বিস্তীর্ণ এলাকায় চিংড়ি চাষ হতো সেই চাষ এলাকাগুলো এখন যদি চিত্র আপনাকে দেখে পুরো সাদা হয়ে আছে। সব থেকে বড় ভয়ঙ্কর যে বিষয়টা সেটি হচ্ছে ঝোড়ো হাওয়া হয়নি, দমকা হাওয়া আমরা দেখেছি। যদিও আজকে পূর্ণিমা, সকালের দিনের বেলায় যে আমরা জোয়ারটা দেখলাম, রাতের জোয়ারটা আরো বেশি হবে। যেহেতু ভরা কাটালের সময় এই ঝড়টি এসছে এবং পাশাপাশি ভরা কাটালের সময় পানির উচ্চতা স্বাভাবিকের থেকেও প্রায় 5 থেকে 6 ফিট উপরে থাকে। তো আজকে দিনের বেলায় যতদূর আমরা পানি উচ্চতা আমরা যতদূর জানতে পেরেছি, প্রায় স্বাভাবিকের থেকে প্রায় 3 ফিট পানি উপরে ছিল এবং রাত্রে যে জোয়ারটা আসবে সেই জোয়ারটা প্রায় 4 থেকে 5 ফিট পর্যন্ত উপরে উঠতে পারে। তো সারাদিনে সকাল থেকে যে পানিগুলো এই এলাকাগুলো প্লাবিত হলো, এই পানি তো আর বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। এখন রাতের যে জোয়ারের পানি আসবে সে পানি এর সাথে যুক্ত হবে, তখন আরো ভয়াবহ চিত্রটি ফুটে উঠবে। প্রতিটা মানুষ আমাদের কাছে বারবারই অসহায়ের মতো এসে একটি কথাই বলছেন যে তারা একটা স্থায়ী সমাধান চান। প্রতি বছরই এই দুর্যোগের মুখে তাদের পড়তে হয়। এই স্থায়ী সমাধানের একমাত্র উপায় হচ্ছে একটা বেড়ি বাঁধ এবং সেই স্থায়ী একটি বাঁধ তৈরি করা। অনির্বাণ, এই বেড়ি বাঁধের প্রকল্পের খবর গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে, যেটি আপনিও গতকাল বলছিলাম যে ফাইল বন্দি আছে হাজার হাজার কোটি টাকার প্রকল্প। একটু জানতে চাই, এই যে বিভিন্ন জায়গায় প্রতাপনগর, সুভদ্রাকাঠি, কুড়িকাহনিয়া, গাবুরা, পদ্মপুকুর, হরিশখালী বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে, যাদের কাজ এটি দেখার, পানি উন্নয়ন বোর্ডের অসংখ্য কর্মকর্তা কিন্তু সাতক্ষীরা এবং কয়রায় রয়েছেন, তাদের কাউকে আপনার চোখে পড়েছে কি অবস্থা এলাকা দেখতে গেছে? আমি এই ভুক্তভোগী এলাকা এখন পর্যন্ত গতকালকে থেকে এখন পর্যন্ত আমি কাউকে পানি উন্নয়ন বোর্ডে কাউকে আমি দেখিনি। এমনকি এখানকার স্থানীয় যে সংসদ সদস্য রয়েছেন তাকেও আমরা এখানে দেখিনি। তবে এখানকার চেয়ারম্যানকে আমরা দেখেছি বেশ সকাল থেকেই বেশ তৎপর ছিলেন এবং তার বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের যারা ইয়াং ছেলেপেলে বা যুবক ছেলেরা রয়েছেন তারা এই বাঁধের পাশাপাশি রাস্তাগুলো যেন সংস্কার করা এবং রাস্তাগুলো যেন উপচায় না পড়ে সেগুলো রক্ষা করার জন্য তার সর্বোচ্চ চেষ্টাটা করেছে। এর বাইরে সরকারি পক্ষ থেকে আমরা কাউকে দেখিনি। বারবারই অভিযোগ একটা এখানকার লোকদের যে এই দুর্যোগের সময় বা দুর্যোগের পরে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কিছু সহায়তা আসে এবং সেটি প্রান্তিক পর্যায়ে পৌঁছায় না। এরপরই যখন দুর্যোগটা চলে যায় তার সবাই সেটা ভুলে যায়। কিন্তু বছর গেলে প্রতি বছর 2বার থেকে 3বার এই এলাকার মানুষজনকে এই দুর্যোগের মুখে পড়তে হয়, যার কোনো স্থায়ী কোনো সমাধান এখন পর্যন্ত পাওয়া যায়নি। দিনকে দিন এলাকার এই সংগ্রামী মানুষগুলো দিনকে দিন বলা যায় যে একেবারে বাংলাদেশের সব থেকে অবহেলিত একটা জনপদে পরিণত হয়েছে। জানি না বাংলাদেশে এর থেকে সংগ্রামী জীবন এবং এতখানি অবহেলার কোনো জনপদ বাংলাদেশের ভৌগোলিক সীমানায় আর কোথাও আছে কিনা আমার জানা নেই। তবে প্রতি বছর যে দুর্যোগের মুখে পড়েছেন এই এলাকার বাসিন্দারা, তারা একটা বিষয় চাচ্ছেন, তাদের কোনো ত্রাণের দরকার নেই, তারা একটা স্থায়ী সমাধান চান। অবশ্যই স্থায়ী সমাধান আছে, এর যে সমাধানটা খুব দ্রুত করা উচিত। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে। স্থায়ী বেড়িবাঁধের দাবি অনেক দিন ধরে উপকূলবাসীর। আমরা আরেকটি উপকূলে যাব সেখানকার খবর নিতে। সহকর্মী নজরুল হক অনু এই মুহূর্তে ভোলা থেকে রয়েছেন। নজরুল হক অনু, এই মুহূর্তে আমরা যেটি খবর পাচ্ছি যে লালমোহনে এবং আরেকটি হচ্ছে মনপুরাতে দুজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। সর্বশেষ কি পরিস্থিতি জানাবেন? চর কুকরিমুকরি সহ মুজিবনগর নিচু এলাকা, এখন কি অবস্থা সেসব জায়গার?
ধন্যবাদ আপনাকে। লালমোহনে গাছ চাপা পড়ে আবু তাহের নামে যে ব্যক্তি মারা গেছেন এবং মনপুরায় পানিতে পড়ে লামিয়া নামের একটি শিশু মারা গেছে, তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ 20,000 টাকা করে সাহায্য দেওয়া হয়েছে। এছাড়া জেলার মুক্তি মুজিবনগর, ঢালচর, কাজিরচর এবং চর নিজাম সহ অন্যান্য যে চরাঞ্চলগুলো রয়েছে সেখানে মানুষ খুব দুর্ভোগের মধ্যে রয়েছে। এমন কিছু এলাকা রয়েছে যেখানে কোনো আশ্রয় কেন্দ্র নেই, যেমন কাজিরচরে প্রায় 3,000-এর মতো মানুষ আছে, একটি আশ্রয় কেন্দ্রও নেই। চর নিজামে 5,000-এর মতো মানুষ আছে, মাত্র একটি আশ্রয় কেন্দ্র আছে। ঢালচরে মানুষ আছে প্রায় 10,000, অথচ আশ্রয় কেন্দ্র আছে মাত্র একটি। এছাড়া অনেক জায়গা আছে যেখানে আশ্রয় কেন্দ্র নেই, সেখানে কিন্তু এই মুহূর্তের খবর হচ্ছে প্রচুর পানি উঠেছে। আমাকে চর নিজাম, ঢালচর এবং মুক্তি মুজিবনগর থেকে স্থানীয় জনপ্রতিনিধিরা টেলিফোনে জানিয়েছেন গতকালকে যে পানি উঠেছিল তার চেয়ে এখন সেখানে অনেক বেশি পানি উঠেছে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেটি হচ্ছে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের দালাল বাজার এলাকা। এই বাজারটিতে গত বছর আপনার বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল, বহু মানুষ ভোগান্তির কবলে পড়েছিল। এখন এখানে যে এলাকাটি রয়েছে সেটিও পানির দাপটে প্রায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবে সাতক্ষীরা থেকে আমাদের সহকর্মী শাহরিয়ার অনির্বাণ যেভাবে জানিয়েছিলেন যে সেখানে পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি, এখানে কিন্তু একটু বিপরীত। এখানে আমরা লক্ষ্য করেছি যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কাজ করছেন। তারা আমাকে জানিয়েছেন তারা গতকাল রাতেও কাজ করেছেন। এখানকার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে একটি দল কিছুক্ষণ আগেও আমি দেখেছি এই ঝুঁকিপূর্ণ বাঁধে জিও ব্যাগ ডাম্পিং করেছেন এবং এর থেকে লোকজন জানিয়েছেন গত বছর বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে তারা যে কষ্ট করেছেন এবছর আবার বেড়িবাঁধ ভেঙে গেলে তাদেরকে চরম ভোগান্তির মুখে পড়তে হবে। নজরুল ইসলাম, একটু জানতে চাই, পূর্ণিমার জোয়ার, দুপুরের জোয়ারের খানিকটা ভাটার দিকে এখন যে পানির তোড়, রাতের দিকে কি আরো বাড়তে পারে? স্থানীয়রা কি বলছেন? এখানে কিন্তু বিপরীত ঘটনাটা। এখানে এখন ভাটা নয়, এখানে এখন জোয়ার শুরু হয়েছে। এতক্ষণ ভাটা ছিল, পানি মেঘনা নদী দিয়ে দক্ষিণের সাগরের দিকে যাচ্ছিল আর বাতাস আসছিল দক্ষিণ থেকে, সে কারণে কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন দক্ষিণ থেকে বাতাস প্রবল বেগে আসছে। সকালে যে বাতাস ছিল তার চেয়ে এখন বাতাসের গতিবেগ অনেক বেশি, যে কারণে জোয়ারের পানি এখন বিপুল পরিমাণে এখানে দেখা যাচ্ছে এবং এখানকার মানুষ আতঙ্কিত হয়ে আছেন যে বিকালের দিকে হয়তো আরো বেশি পানি উঠবে। যদি পানি ওঠে তাহলে এখানকার মানুষের ভাগ্যে। নজরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। ভোলা এবং সাতক্ষীরা থেকে বিপর্যস্ত এবং প্লাবিত এলাকার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সচিবালয়ে ঘূর্ণিঝড় ইয়াস উদ্ধার এবং ত্রাণ তৎপরতা নিয়ে ব্রিফ করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। সরাসরি সেখানে চলে যাচ্ছে। কলাপাড়া, চরফ্যাশন, মনপুরা, তজুমউদ্দিন, দৌলত খান, বোরহানউদ্দিন, ভোলা সদর, হাতিয়া, রামগতি, কমলনগর, এই 27টি উপজেলায় আমরা 16,500 প্যাকেট শুকনা খাবার আমরা ইতিমধ্যেই পৌঁছে দিয়েছি। খুব অল্প সময়ের মধ্যে এগুলো বিতরণের কার্যক্রম চলবে। এই ছিল আজকে আমাদের ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে আমাদের উপকূলীয় অঞ্চলের অবস্থা এবং মন্ত্রণালয়, অধিদপ্তর ও মাঠ পর্যায়ের গৃহীত ব্যবস্থাসমূহ। ধন্যবাদ সবাইকে। আমরা এই ব্যাপারে কিন্তু আন্তঃমন্ত্রণালয় যে কমিটি আছে সেটার আমরা সভা করেছি। সেখানে আগে থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে যদি কোনো বাঁধ ভেঙে যায় তাহলে পানি সম্পদ মন্ত্রণালয় তাদের লোকজন এবং জিও ব্যাগ নিয়ে তারা প্রস্তুত আছে, সেটা সাথে সাথে সারিয়ে ফেলার জন্য কাজ করবে। ইতিমধ্যে আমরা জেলা প্রশাসকদের সাথে কথা বলেছি, যে যে জেলায় বাঁধ ভেঙে গেছে জেলা প্রশাসনের নেতৃত্বে পানি সম্পদের মন্ত্রণালয়ের লোকজন নিয়ে সেগুলা এবং স্থানীয় লোকজন সহ স্বেচ্ছাসেবক সহ সেটা নির্মাণের কাজ চলছে। আমরা তথ্য পেয়েছি অনেকগুলো জায়গায় বাঁধ ভেঙে গেছে, সেটা
ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী ত্রাণ তৎপরতা নিয়ে কথা বলছিলেন ত্রাণ প্রতিমন্ত্রী। চলে যাচ্ছে পরের খবরে। ঘূর্ণিঝড় ইয়াস পরিস্থিতি নিয়ে আমরা আরো জানবো। এবারে চলে যাচ্ছে চট্টগ্রামে, যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, একটু জানতে চাই যে আমাদের আসলে এখন অতটা আশঙ্কা নেই ক্ষতির, কিন্তু জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। জানতে চাই যে সৈকতে কি পরিস্থিতি দেখছেন, কতটুকু উচ্চতা হয়েছে পানির? এতক্ষণ ধরে আমি কিন্তু পতেঙ্গা সমুদ্র সৈকতে ছিলাম। সেখানে আমরা দেখেছি স্বাভাবিক সময় সেই যে জোয়ারের উচ্চতা থাকে সেটি কিন্তু আজকে সকাল থেকেই প্রায় বলা যায় 4 থেকে 6 ফুট উচ্চতা বেড়ে গেছে, এবং এর কারণে বেড়িবাঁধের আশেপাশে যেসব এলাকাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমরা দেখেছি পানি ঢুকতে। এখন আমি সেই সমুদ্র সৈকত থেকে কিছুটা দূরে আছি, চট্টগ্রাম নগরীর অভ্যন্তরে যেই আগ্রাবাদের সিডি আবাসিক এলাকা। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জোয়ারের পানিতে এখানকার ঘরবাড়িতে কিন্তু জোয়ারের পানি ঢুকে গেছে, এবং অনেক দোকানপাট রয়েছে এখানে, সেখানেও কিন্তু আমরা দেখেছি এই জোয়ারের পানি ঢুকে যেতে। এখানে একসময় এটি কিন্তু একেবারে নিয়মিত সমস্যা ছিল, কিন্তু মাঝখানে সেটি কিছুটা কমে এলেও আজকে জোয়ারের উচ্চতা বাড়ার কারণে কিন্তু এই এলাকার যে অধিকাংশ নিচু যেসব অঞ্চলগুলো রয়েছে সেগুলো দেখেছি আমরা একেবারে তলিয়ে গেছে বলা যায়, যার কারণে এখানকার যারা মানুষ তাদের যে সাধারণ যে জীবনযাত্রা সেটি কিন্তু অনেক কষ্টে আজকে বলা যায় তাদের যে দিনাতিপাত করতে হচ্ছে। অনেককে আমরা দেখেছি তাদের যে অফিসে যেতেও অনেক কষ্ট হয়েছে, অনেক জায়গায় চলাচল করা যাচ্ছে না, একেবারে হাঁটু থেকে কোমর অবধি পানি হতে আমরা দেখেছি। আর এরকম চট্টগ্রামের অনেকগুলো নিচু অঞ্চল রয়েছে যেখানে আজকে জোয়ারের পানি কিন্তু উঠে গেছে, এবং এর কারণে জীবনযাত্রায় কিন্তু প্রভাব বিস্তার করছে। আর এর বাইরে আপনি জানেন চট্টগ্রাম বন্দরে কিন্তু পূর্ণিমার কারণে রাতে বলা হচ্ছে যে পানি আরো বাড়তে পারে, সেটি একটি বিষয়, এবং চট্টগ্রাম এমনিতেই জলাবদ্ধতা নগরী। এই অবস্থায় সিটি কর্পোরেশন বা প্রশাসন আসলে কি ধরনের দায়িত্ব পালন করছে? এখানে আমরা সেই কথাটাই আসলে প্রশাসনের কর্মকর্তারা জানাচ্ছিলেন যে রাতের বেলা হয়তো যে জোয়ারটি হবে পূর্ণ জোয়ারের সময় পানি অনেক বেশি পরিমাণে বেড়ে যেতে পারে। তো সেই সংখ্যায় বিশেষ করে চট্টগ্রাম নগরীর যেসব উপকূলীয় যেই এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু তারা বলছেন তারা সজাগ রয়েছেন, এবং সেখানকার মানুষকে যাতে যদি কোনো কারণে জরুরিভাবে সরাতে হয় সেই প্রস্তুতি তাদের রয়েছে। এবং একই সঙ্গে বিশেষ করে চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা সহ বেশ কিছু উপকূলীয় এলাকা রয়েছে যেটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। সেখানে কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি বিভিন্ন যে মাছের ঘেরে পানি, যেই সমুদ্রের জোয়ারের কারণে জোয়ারের পানি ঢুকে গেছে, এবং একই সঙ্গে অনেক লোকালেও পানি ঢুকতে আমরা দেখেছি। বাঁশখালী অঞ্চলে জলকদর নামে একটি খাল রয়েছে, সেটি উপচে বিভিন্ন লোকালয়ে পানি প্রবেশ করেছে, এমনটি আমরা সেখানকার প্রশাসন এবং স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে জানতে পেরেছি। চট্টগ্রামের সন্দ্বীপ উপকূলেও একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে। তো সব মিলিয়ে প্রশাসন বলছে তারা তৎপর রয়েছেন। এখনো পর্যন্ত বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতির কথা তারা আমাদের জানাতে পারেননি। তারা বলেছেন যে কেবল লোকালয়ে পানি প্রবেশ করার কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি অব্যাহত থাকলেও এখনো পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কোথাও হয়নি। আর এই ক্ষয়ক্ষতি ধন্যবাদ এই বিষয়ে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। বাংলাদেশে এখন ঘূর্ণিঝড় ইয়াস থেকে সম্পূর্ণ নিরাপদ, তবে পূর্ণিমার প্রভাবের কারণে জলোচ্ছ্বাসের শঙ্কা রয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির তথ্যানুসারে ঘূর্ণিঝড়ের কেন্দ্রে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। দেশের সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। ইয়াসের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় 3 থেকে 6 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। উপকূলের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে, এসব এলাকায় ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড়ের ক্ষতি এড়াতে এরই মধ্যে সাতক্ষীরা সহ দেশের উপকূলীয় এলাকায় নিম্নাঞ্চলের বাসিন্দারা সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছেন। উপকূল অতিক্রম করে যাওয়ার পরে সাগর যখন শান্ত হবে তখন আমরা এই সিগন্যালটি নামিয়ে ফেলব। তো বাংলাদেশে আবহাওয়া আমাদের যতটুকু এখন সতর্ক থাকতে হবে সেটা হলো এই যে দমকা ঝড়ো হাওয়া, বৃষ্টি, বজ্রপাত, এই ধরনের আবহাওয়া চলতে থাকবে। বৃষ্টি হচ্ছে, এটি ঘূর্ণিঝড়ের ইয়াসের প্রভাবেই হচ্ছে, এবং এই আবহাওয়াটি আরও 1 থেকে 2 দিন অব্যাহত থাকবে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী 12 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপরে স্কুল খোলার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেছেন 2 মাসের মধ্যে সব শিক্ষার্থীকে শিক্ষণ কর্মসূচির মধ্যে আনা হবে। অনলাইনে একাডেমিক কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়ানো হচ্ছে। একই সাথে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য 1 লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চলতি বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এছাড়া 2022 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জন্য সিলেবাসও সংক্ষিপ্ত করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলোর ছুটি, সেই ছুটি আমরা আগামী জুন মাসের 12 তারিখ পর্যন্ত আমরা বর্ধিত করছি। আশা করছি যে এই সময়ের মধ্যে অবস্থার আরো উন্নতি হবে ইনশাআল্লাহ, এবং তাহলে আমরা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে পারবো। আমাদের সকল ধরনের প্রস্তুতি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেবার সেই প্রস্তুতি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেই প্রস্তুতি আমাদের নেওয়া আছে। বাংলাদেশের কোনো নাগরিক ইসরায়েল গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেন, ফিলিস্তিন ও ইসরায়েলের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হয়নি। এদিকে ফিলিস্তিনের প্রতি সমর্থন দেয় বাংলাদেশের মানুষ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান দেশটির রাষ্ট্রদূত। যতদিন পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্র সত্যিকারভাবে প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত ইসরায়েলকে দেশ হিসাবে বাংলাদেশ স্বীকার করবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বাংলাদেশ আশা করে ইসরায়েল অতি দ্রুত এ সমস্যার সমাধান করবে। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিলিস্তিনের জন্য চিকিৎসা সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যতদিন পর্যন্ত প্যালেস্টাইন স্টেট আপনার সত্যিকারভাবে প্রতিষ্ঠিত না হয়েছে ততদিন পর্যন্ত আমরা ইসরায়েলকে স্বীকারই করি না, দেশ হিসেবে স্বীকার করি না। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল শব্দ উঠে গেলেও দেশটির সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। বাংলাদেশিদের জন্য এখনও ইসরায়েলে যাওয়া নিষিদ্ধ বলে সাফ জানিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এরপরও কেউ গেলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। অন্যভাবে যদি কেউ যায় আমাদের আইনে তার পানিশমেন্ট হবে, হবে। আপনার ইতিহাস আপনি জানা আছে যে এক ভদ্রলোক এখান থেকে আপনার প্যালেস্টাইনের বারবার এই ইসরায়েলে এক ভদ্রলোক যেতে চাইছিলেন, উনি বোধহয় গিয়েছিলেন, সামথিং লাইক এয়ারপোর্টে ওনাকে অ্যারেস্ট করা হয়, পরে ওনার জেলও হয় কয়েক বছর। এ সময় সহযোগিতার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। বলেন, গাজায় হামলার প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহমর্মিতা জানিয়ে ফিলিস্তিন প্রেসিডেন্টকে ফোন করেছেন, বাংলাদেশের পক্ষ থেকে সমর্থন জানিয়েছেন, তা কখনোই ভোলার নয়। আমি দেখেছি এদেশের মানুষ কিভাবে ফিলিস্তিনকে সমর্থন দিচ্ছে, সেটা হচ্ছে নানাভাবে। অনেকে চিকিৎসা সামগ্রী, নগদ অর্থ পাঠিয়েছে, যা আমাদের অভিভূত করেছে। বাংলাদেশের মানুষের এমন আন্তরিকতা, সহমর্মিতা কখনোই ভোলার নয়। ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন, তার দেশের জনগণ বিশ্বাস করে বাংলাদেশ তাদের সাথেই আছে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনার সংক্রমণ এবং মৃত্যুর ঊর্ধ্বগতির মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস নতুন আতঙ্ক এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এখনও স্বাস্থ্যবিধি এবং মাস্ক পরার ক্ষেত্রে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থায় তিনি সবাইকে যার যার অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এই আহ্বান জানান ওবায়দুল কাদের। স্বার্থে ইতিমধ্যে বাস, লঞ্চ, ট্রেন স্বাস্থ্যবিধি মানার শর্তে চালু করেছে, দোকানপাটও খোলা হয়েছে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় এখনও স্বাস্থ্যবিধি মেনে, বিশেষ করে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে মানুষের মাঝে চরম উদাসীনতা, অবহেলা লক্ষ্য করা যাচ্ছে। করোনা সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় দিনে অনেকটা অকার্যকর হয়ে পড়েছে সর্বাত্মক লকডাউন। প্রথম দিনের তুলনায় আজ রাস্তায় ছোট যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে। প্রশাসনের তৎপরতাও তেমন চোখে পড়েনি। শহরের 27টি পয়েন্টে পুলিশের চেকপোস্ট থাকলেও বিকল্প পথে চলাচল করছে অনেক যানবাহন। রাস্তাঘাট ও কাঁচাবাজারে দেখা গেছে জনসমাগম। স্বাস্থ্যবিধি নিয়েও বেশিরভাগ মানুষ উদাসীন। তবে পণ্যবাহী ট্রাক ছাড়া বন্ধ আছে দূরপাল্লার যানবাহন। জেলা প্রশাসক জানিয়েছেন, লকডাউন কঠোরভাবে কার্যকরে তৎপর রয়েছে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার রাত 12টা থেকে চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়। দেশের অসাম্প্রদায়িক চেতনাকে যেন কেউ নস্যাৎ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে শুভ বৌদ্ধ পূর্ণিমা জাতীয় সম্মিলিত প্রতীকী শোভাযাত্রা এবং সম্প্রীতি উৎসবে আহ্বান জানান তিনি।
এ সময় তথ্যমন্ত্রী রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় পরিচয় দিয়ে মানুষকে বিবেচনা করার মানসিকতার কঠোর সমালোচনা করেছেন। পাশাপাশি সব ধর্মের অনুসারীরা যাতে মর্যাদার সাথে নিজ নিজ ধর্ম পালন করতে পারে সেজন্য পারস্পরিক শ্রদ্ধাবোধ রেখে সংবেদনশীল আচরণ করার অনুরোধ করেছেন তথ্যমন্ত্রী। সাম্প্রদায়িক অপশক্তি মাঝে মধ্যে যে সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়ানোর অপচেষ্টা চালায় সেটি সবসময় আমাদের সরকার কঠোর হস্তে দমন করেছে। ভবিষ্যতেও কেউ যদি এই ধরনের অপশক্তি, এই সমস্ত অপশক্তি মাঝে মধ্যে বিষ বাষ্প ছড়ায়, মাঝে মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালায়, তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা আজ। প্রতি বছর বড় ধরনের আয়োজনে দিনটি পালন হলেও করোনা মহামারীর কারণে এবার সীমিত করা হয়েছে সব আয়োজন। পৃথিবীর সকল প্রাণীর সুখ ও শান্তি কামনার পাশাপাশি করোনা মুক্তির প্রার্থনা জানিয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। মহামানব গৌতম বুদ্ধের জীবনের ৩টি গুরুত্বপূর্ণ ঘটনাই ঘটেছিল বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে। খ্রিস্টপূর্ব ৬২৩ অব্দের পূর্ণিমা তিথিতে জন্ম নেন মহামতি গৌতম বুদ্ধ। ৫৮৮ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে তিনি সাধনায় সিদ্ধি লাভ করেন। আবার ৫৪৩ খ্রিস্টপূর্বাব্দের এই দিনেই তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। ত্রিস্মৃতি বিজড়িত এই দিনে তাই বুদ্ধের অনুসারীরা পালন করেন বৌদ্ধ পূর্ণিমা। সিদ্ধার্থের বুদ্ধত্ব লাভের মধ্য দিয়ে প্রবর্তিত হয় বৌদ্ধ ধর্ম। বুদ্ধ বন্দনা ও পূজার মধ্য দিয়ে শুরু হয় বুদ্ধ পূর্ণিমার আনুষ্ঠানিকতা। প্রতি বছরই বুদ্ধ পূর্ণিমার দিনে বুদ্ধ পূজা সহ পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্র শ্রবণ, সমবেত প্রার্থনা এবং নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। তবে করোনার কারণে এবার আয়োজন সীমিত করা হয়েছে। আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি, একদম সবাই বিশ্বের সকল প্রাণী যেন সুখী হয়, এই প্রার্থনাটাই করি আমরা। গৌতম বুদ্ধের একটি মূল বাণী হলো সব্যে সত্তা সুখিতা হন্ত। জগতের সকল প্রাণী, সে ক্ষুদ্র থেকে বৃহৎ, যে যেখানে অবস্থান করছেন, সকল প্রাণী সুখী হোক। বর্তমানে যে অতিমারি চলছে করোনা, বিশ্ব থেকে যেন দ্রুত করোনা মুক্ত হোক। আমরা এভাবে প্রার্থনা করি যেন আমরা বিশ্বের সব মানুষ সুন্দরভাবে একভাবে বাস করতে পারি, সম্পূর্ণ রোগ মুক্তি থেকে যেন আমরা মুক্তি পাই। সবার মঙ্গল কামনার পাশাপাশি বিশ্ব যেন খুব দ্রুত করোনার অভিশাপ থেকে মুক্তি পায় সেই প্রার্থনা বৌদ্ধদের। জাতি ধর্ম নির্বিশেষে সকলের জীবনে, মানব জাতির জীবনে যেন সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনে। সবাই যেন এই করোনা ভাইরাস থেকে পরিত্রাণ লাভ করে সবাই যেন সুখী সমৃদ্ধশালী মানুষ হিসেবে এই পৃথিবীতে অবস্থান করেন, এটাই আজকে আমাদের প্রার্থনা। এবার করোনায় স্বাস্থ্যবিধি মেনেই সব আনুষ্ঠানিকতা পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 10 থেকে 12 জনের ডাকাত দল, যাদের টার্গেট ব্যাটারির দোকান। ঢাকা, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় এরা ডাকাতি করে বেড়ায়। সম্প্রতি রাজধানীর ভাসান থেকে নৈশ প্রহরীকে হত্যা করে ডাকাতির মামলায় চক্রের 3 সদস্যকে গ্রেপ্তারের পর এসব জানিয়েছে পুলিশ। গত 3 মাসে এদের হাতে খুন হয়েছে 3 জন, গুরুতর আহত 8 জন। 16 মে ভাসান থেকে জেসমিন টাওয়ারের অনিক মোটরসে 3.25 লাখ টাকার ব্যাটারি লুট করে একদল ডাকাত। নৈশ প্রহরীকে হত্যা ও পথচারীকে গুরুতর আহত করে ফেলে যায় শেরে বাংলা নগরে। দোকান থেকে 27টা ব্যাটারি নিয়ে গেছে, যার ভিতরে 15টা ছিল নতুন, 15টা ছিল পুরানো আর 12টা ছিল নতুন। আর 2টা ক্যাশ ছিল, 2টা ক্যাশের তালা ভেঙে 2টা থেকে 55,000 টাকা ক্যাশ নিয়ে গেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় স্থানীয় আব্দুল মজিদ বাসা থেকে বের হলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে ডাকাত দলের সদস্যরা। এক কদম বাড়াইলাম, পরে আমি কে বা কারা কোথায় থেকে হিট করলো, আমি ঠাস পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে আমার আর কোনো জ্ঞান নাই। দোকান ফাটার লাগে আমার স্বামী গেছে, আজ তো ডাহাইত নাই তো না ধরতো, আমার স্বামী মারা গেলে আমি সুস্থ বিচার চাই। এরকম আরো কয়েকটি ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেছে পুলিশ। তা থেকে একটি সাদা পিকআপ ও কয়েকজন ডাকাত চিহ্নিত হয়। পরে মুন্সিগঞ্জের একটি ভাঙারি দোকান থেকে উদ্ধার করা হয় 27টি ব্যাটারি। মাওয়া ফেরিঘাটে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় চক্রের 2 সদস্যকে। নারায়ণগঞ্জে আটক হওয়া আরেকজনকে গ্রেপ্তার দেখানো হয় এই মামলায়। পুলিশ বলছে এরা একটি সংঘবদ্ধ ডাকাত দল, এদের টার্গেটই ব্যাটারির দোকান। এ চক্রের নামে ডাকাতি, হত্যা সহ 10 থেকে 12টি মামলা রয়েছে। একটা ভয়াবহ ডাকাতি। যে গ্রুপটা এই ঘটনা করেছে সেই গ্রুপটা শুধুমাত্র যে ভাসান থেকে ডাকাতি করেছে তা না, তারা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে আপনার টঙ্গী, বরিশাল, এবং এরা বিভিন্ন জায়গায় এই শুধু এই ব্যাটারি ডাকাতি করে।
দুর্ধর্ষ এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। সেখানে এরকম ঘটনা সেখানে যারা তারা মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভূমির মালিক সাধারণ লোকজনকে টার্গেট করতেন সাবেক এমপি আউয়াল। স্থানীয়দের অভিযোগ, সরকারি অধিগ্রহণ মুক্ত বা বেশি দামে বিক্রি করে দেওয়ার লোভ দেখিয়ে জমির দখল নিত আউয়ালের কোম্পানি হ্যাভেলি প্রপার্টি। জমি দখলের জন্য ছিল আলাদা ক্যাডার বাহিনী, ব্যবহার করা হতো প্রশাসনকেও। এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি আরও বেপরোয়া হয়ে ওঠেন আউয়াল। পল্লবীর বুড়িরটেক এলাকার ভূমিদস্যুদের অন্যতম তরিকত ফেডারেশনের সাবেক এমপি এম এ আউয়াল। ছেলের সামনে কুপিয়ে হত্যা করা শাহিনুদ্দিনের দাদা মোহাম্মদ আলীর নামে ওই এলাকার নাম আলীনগর। দাদা আলী দুটি বিয়ে করেছিলেন, দুই পক্ষের তার 14 সন্তান। পরিবারের সদস্যরা জানান, ছেলেরা সবাই বাবার সম্পত্তির 85% করে জায়গা পান। সেই হিসেবে শাহিনুদ্দিনের দাদার নামে 10 একর জায়গা আছে। এই আওয়াল সাহেবের এক তাহের সাহেব, ওনার সাথে আমাদের এই মানিদি সাহেবের পরিচয় ছিল। মানিদি গিয়া তাহের বাড়ি দল, তাহের ভাই আমাকে এই জায়গাগুলার একটা ফাসলা করেন, করার পর এই জন্য আওয়াল সাহেব ঢুকল। শাহিনুদ্দিনের দাদার প্রথম পক্ষের 2 মেয়ের কোনো হদিস জানে না এলাকাবাসী। আর দ্বিতীয় স্ত্রীর 2 মেয়ের একজন অনেক আগেই মারা গেছেন। আরেকজন মানসিক প্রতিবন্ধী বানেসাকে 4 বছর আগে গুম করা হয় বলে দাবি পরিবারটির। তাদের অভিযোগ, এই 4 জনের প্রায় 1.5 একর জায়গা দখলের লোভে বুড়িরটেকে আস্তানা গাড়েন এমপি আউয়াল। উনি কোথায় আছে বিগত কয়েক বছর যাবত ওনার কোনো খবরই নাই। আর কি ওনারা পুরো আর কি গুম, আর কি বাইচা আছে না মরে গেছে এটাও জানি না আমরা। 15 বছর আগে সরকারি অধিগ্রহণ মুক্ত করার লোভ দেখিয়ে 3 বছরের চুক্তিতে প্রতি শতক জায়গা 1.5 লাখ টাকায় কিনবেন বলে কাগজ করেন আউয়াল। কিন্তু ভুক্তভোগীদের অভিযোগ, দলিল করার সময় শতকের পরিবর্তে কাঠা লেখা হয়। আর ভূমির মালিক নিরক্ষর হওয়ার সুযোগে 19 শতকের কথা বলে লিখে নেন 30 শতক। হ্যাঁ, আমার দলিল করছে আমারও সারা, তা আমি কইতে পারতাম না, এই কাগজে কিচ্ছু দেয় না। 19 কাঠা কত কয়ে 34 কাঠা লইয়া গেছে। হ্যাঁ, 5 লাখ টাকা ধরাই দিছে। যারা না বেচছে হ্যাঁ গোটা তো লইছি, যে গোটা কিনে লইছে হ্যাঁ গোটা এরা কাম কাজ করাইতেছে। যারা পাওনা আছে হ্যাঁ চাইতে গেলে এগুলোকে দ্বন্দ্ব বাজায়। এম এ আউয়ালের কোম্পানি হ্যাভেলির জমি ভরাটের কাজ করতেন নিহত শাহিনুদ্দিন। জমি নিয়ে বিরোধের কারণে একাধিকবার তার ওপর হামলা করে আউয়ালের ভাড়াটে লোকজন। এ নিয়ে মামলা জিডির পরও তারা ছিল বেপরোয়া। এমপি এখানে যে আমরা তদন্তে বেশি ডাইরেক্টলি ইনভলভ, তার নির্দেশেই এই মার্ডারটি হয়েছে। আমরা ইতিমধ্যে মামলাটা প্রায় গুছিয়ে এনেছি, তদন্ত প্রায় শেষের দিকে। আর 20 জন এজার নামে আসামি আছে, তাদেরকে আমরা গ্রেপ্তারের প্রচেষ্টায় আছি। এলাকায় ত্রাস সৃষ্টি করতে ক্যাডার সুমনকে দিয়ে শাহিনুদ্দিনকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ এলাকাবাসীর। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়িতে বাড়ছে সড়ক দুর্ঘটনা। এর জন্য সরু সড়ক এবং ঝুঁকিপূর্ণ বাঁককেই দায়ী করা হচ্ছে। দুর্ঘটনার রোধে সড়ক চওড়া এবং ঝুঁকিপূর্ণ বাঁক সোজা করার পরামর্শ দিচ্ছেন পরিবহন সংশ্লিষ্টরা। মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি হয়ে দীঘিনালা পর্যন্ত 40 কিলোমিটার সড়কে 208টি বাঁক রয়েছে। এর মধ্যে 80টি বাঁক অতি ঝুঁকিপূর্ণ। পাহাড়ি এলাকায় পর্যটকবাহী গাড়ি বাড়ায় এসব জায়গায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। প্রতিদিনই মনে করেন কমপ্লিট দুর্ঘটনা হইতেছে রাস্তা আঁকাবাঁকা এবং ছোটোর কারণে। ওদিক থেকে একটা গাড়ি আসলে আমাদের সাথে মনে করেন এটা খরচ হয় না, সেই কারণে মনে করেন আমাদের এখানে রাস্তাটা আরো বড় দরকার। ওই সুলিং যেটা আছে এটা ওই মেন রাস্তার থেকে একটু নিচু কারণে আমরা রাস্তা সাইডে একটা গাড়ির সাথে ক্রস করলে গাড়ি কাট হয়। আঁকাবাঁকাগুলোকে নির্দেশিকা যে ইন্ডিকেটর সাইনবোর্ড থাকে, এই ইন্ডিকেটর সাইনবোর্ড যথাযথভাবে ব্যবহার করার দরকার আর কি। পাহাড় কেটে নির্মিত খাগড়াছড়ির বেশিরভাগ সড়কই সরু ও অতিরিক্ত বাঁক সম্পন্ন। আঞ্চলিক মহাসড়ক 24 ফুট চওড়া হওয়ার নিয়ম থাকলেও খাগড়াছড়ির আঞ্চলিক সড়ক 18 ফুট ও জেলা সড়ক মাত্র 12 ফুট চওড়া। একদম কড়াভাবে টার্নিংগুলি আছে যার জন্য দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে। আমরা আশা করব অনতিবিলম্বে মানে এই টার্নিংগুলি যেন একটু কমানো হয়। টার্নিং যদি কমে তাহলে দুর্ঘটনার মাত্রাও কমে যাবে। দুর্ঘটনা রোধে সড়ক চওড়া ও বাঁক সোজা করতে জরিপের পর প্রকল্প প্রস্তাব পাঠানোর কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এই সার্ভেটি সম্পন্ন হলে
আমরা রাস্তার বাঁকগুলি সরলীকরণের বিষয়ে যথাযথ প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করব। সেখান থেকে অনুমোদিত হলে আমরা পরবর্তী সড়ক প্রশস্তকরণের বিষয়টি ব্যবস্থা নিতে পারব। জানা গেছে খাগড়াছড়ির ঝুঁকিপূর্ণ পাহাড়ি সড়কে প্রতি মাসে দুর্ঘটনা ঘটে 15 থেকে 20টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদ আরো থাকছে। বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 35 লাখ। ভারতে একদিনে 4000-এর বেশি মৃত্যু, নতুন শনাক্ত 2 লাখ। শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে ওয়ানডে সুপার লিগে শীর্ষস্থান মজবুত করতে চায় বাংলাদেশ। লক্ষ্য সরাসরি বিশ্বকাপ খেলা। করোনার দ্বিতীয় দফার লকডাউনে ইতিবাচক প্রভাব পড়েছে চট্টগ্রাম চিড়িয়াখানাতে। প্রায় 2 মাস চিড়িয়াখানা বন্ধ থাকায় নতুন করে জন্ম নিয়েছে 40টি পশু পাখি। কর্তৃপক্ষ বলছে কোলাহল ও শব্দদূষণ না থাকায় প্রাণীদের প্রজনন বেড়েছে। দ্বিতীয় দফা লকডাউনে চট্টগ্রাম চিড়িয়াখানায় 6টি বাঘ শাবকের জন্ম হয়, বেঁচে আছে 4টি। চিত্রা হরিণের দলেও এসেছে নতুন 4 সদস্য। এছাড়া গেল 50 দিনে জন্ম নিয়েছে একটি মায়া হরিণ, একটি ঘোড়া, একটি সাম্বার। এর বাইরে পাখির খাঁচাতেও বেড়েছে কলরব। লকডাউনে প্রাণীর প্রজনন বাড়ায় চিড়িয়াখানায় দর্শনার্থী সীমিত করার পরিকল্পনা ছিল কর্তৃপক্ষের, কিন্তু টানা বন্ধে তা সম্ভব হয়নি। এছাড়া করোনায় আর্থিক ক্ষতির কারণে পিছিয়ে গেছে আফ্রিকা থেকে বেশ কিছু প্রাণী সংগ্রহের পরিকল্পনাও। সরকারি আদেশ মেনে চট্টগ্রাম চিড়িয়াখানা 1 মাসের অধিককাল সময় বন্ধ রেখেছি। এতে আমাদের নিয়মিত আয় বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি চট্টগ্রাম চিড়িয়াখানার ঈদকে উপলক্ষ করে যে বিশাল একটা আয় সুযোগ ছিল সেটাও বন্ধ হয়ে গিয়েছে। গত বছর 5 মাস চিড়িয়াখানা বন্ধ থাকায় অর্ধশতাধিক নতুন পশু পাখি জন্মেছিল। এবার অল্প সময়েও এই সংখ্যা বেড়েছে। নীরব পরিবেশ আর উপযুক্ত খাবারে পশু পাখির প্রজনন বেড়েছে বলছে কর্তৃপক্ষ। এখানে খুব নিরিবিলি পরিবেশ, মানুষ বিরক্ত করতেছে, মুক্ত করতেছে না, এটা একটা কারণ। এবং খাবারের যেহেতু চিড়িয়াখানা ব্যবস্থাপনা এখন ভালো, সব কিছু মিলাই আসলে একটা ভালো পরিবেশ পাওয়ার কারণে আসলে যে বাচ্চা এবং পশু পাখিগুলোর সংখ্যা কিন্তু বাড়তেছে। আগামী 2 মাসের মধ্যে সাদা বাঘ, জেব্রা, বানর, গয়াল সহ 2 ডজন পশু পাখি জন্মের অপেক্ষায় রয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিশ্বে করোনা সংক্রমণ শনাক্তের 17 মাসে মৃত্যুর সংখ্যা 35 লাখ ছাড়িয়েছে। গেল একদিনেই প্রাণ গেছে 11,700 মানুষের। নতুন রোগী শনাক্ত হয়েছে 5,09,000। এই নিয়ে বিশ্বে মোট আক্রান্ত 16,85,00,000-এর বেশি। এর মধ্যে সুস্থ হয়েছেন 15 কোটি। ভারতে করোনায় একদিনে মারা গেছে 4,172 জন। নতুন রোগী শনাক্ত হয়েছে 2 লাখ। এদিকে আগামী বছর থেকে মার্কিন প্রতিষ্ঠান মডার্না ভারতে টিকা সরবরাহ করবে। এছাড়া শর্ত সাপেক্ষে ভারতকে 5 কোটি ডোজ টিকা দিতে প্রস্তুত ফাইজারও। ভারতের গ্রামাঞ্চলেও করোনা সংক্রমণের হার বাড়ছে। চিকিৎসা সেবার অপ্রতুল্যতায় পোহাতে হচ্ছে ভোগান্তি। এদিকে গেল একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 2,200 জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছে 75,000। অন্যদিকে আর্জেন্টিনায় লকডাউনে আর্থিক সহ নানা সংকটে পড়ায় বিক্ষোভ করেছেন সাধারণ নাগরিকেরা। রাজধানী বুয়েন্স আয়ার্সের রাস্তায় নেমে আসেন তারা। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও ভিক্টোরিয়ায় বেড়েছে করোনার প্রকোপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে 4 জুন পর্যন্ত চলাচলে বিধিনিষেধ জারি করেছে সরকার। তবে কানাডায় করোনার তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসায় ধীরে ধীরে শিথিল হচ্ছে নিষেধাজ্ঞা। দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় ডোজের টিকা নিশ্চিতে সড়কের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে অস্থায়ী ক্যাম্প। করোনা সংক্রমণের আশঙ্কায় অনেকে নির্দিষ্ট টিকা কেন্দ্রে না যাওয়ায় নেওয়া হয়েছে এই ব্যবস্থা। এদিকে দক্ষিণ কোরিয়ায় যারা টিকার 1 ডোজও গ্রহণ করবে তাদের জন্য মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে দিচ্ছে সরকার। জুলাই থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। মুশরিফা নুজাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জেরুজালেমে আবারও কনসুলেট খোলার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার একথা জানিয়েছেন রামাল্লা সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। ফিলিস্তিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এই পদক্ষেপ। আঞ্চলিক সফরে এসে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন ব্লিনকেন। গাজা পুনর্গঠনে সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। জানান সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত হামাস মানবিক ত্রাণ থেকে যাতে লাভবান হতে না পারে তাও নিশ্চিত করবে তার দেশ। ব্লিনকেন সাক্ষাৎ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও। এরপর যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু হুঁশিয়ারি করেন
হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করলে জবাব আরও কঠোর হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস এবং ক্রেমলিনের বরাত দিয়ে এই খবর জানিয়েছে CNN। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 16 জুন সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে এই বৈঠক। করোনা মহামারী, কৌশলগত পারমাণবিক স্থিতিশীলতা এবং আঞ্চলিক সংঘাত বন্ধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন তারা। এছাড়াও দুই দেশের সম্পর্কের উন্নতির ঘটাতে প্রয়োজনীয় কথা বলবেন এই দুই সরকার প্রধান। গত জানুয়ারিতে বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটিই হবে পুতিনের সাথে তার প্রথম বৈঠক। মার্কিন পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের 1 বছর পূর্তিতে মঙ্গলবার যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ হয়েছে। এদিন প্রথমবারের মতো হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফ্লয়েডের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেন। তবে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে ফ্লয়েডের বোন বৈঠকে অংশ নেননি। বাইডেন এক বিবৃতিতে বলেন, প্রকৃত পরিবর্তন আনতে এবং আইন প্রয়োগকারী কর্মকর্তারা যদি তাদের শপথ ভঙ্গ করেন তাহলে অবশ্যই জবাবদিহি করতে হবে। এদিকে মিনিয়াপোলিস, মিনেসোটা, লস অ্যাঞ্জেলস সহ বেশ কয়েকটি শহরে প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তবে বিক্ষোভে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ফ্লয়েডের স্মরণে নিউ ইয়র্ক সিটিতে মেয়র বিল ডি ব্লাসিও সহ নাগরিকরা টানা 9 মিনিট 29 সেকেন্ড নীরবতা পালন করেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জিতল বাংলাদেশ। সেই সাথে ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠল তামিমের দল। সিরিজ নিশ্চিত, সেই আনন্দের পাশে আক্ষেপও রয়েছে। সেঞ্চুরি করা মুশফিক নিজের পারফরমেন্সে খুশি, তবে দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে আছে হতাশা। তামিমও কথা বলেছেন একই সুরে, পারফেক্ট গেমের অপেক্ষায় রয়েছেন অধিনায়ক। জয় সবসময় বিশেষ কিছু যখন আপনি বড় অবদান রাখবেন। ইনিংস শেষ পর্যন্ত টেনে নিতে না পারায় আক্ষেপ আছে, কারণ তখন 11 বল বাকি ছিল। নতুন বলে দ্রুত উইকেট পড়লে কাজটা কঠিন হয়। রিয়াদ ভাই ভালো ব্যাটিং করেছে, আমাদের বোলিং দারুণ হয়েছে। সব সময় উন্নতির সুযোগ থাকে। শর্ট সিলেকশন আমাদের গুরুত্ব দিতে হবে, এরকম ট্র্যাকে সেটা খুব গুরুত্বপূর্ণ। সিরিজে এখনো পারফেক্ট গেম খেলতে পারিনি। একসময় 200 কঠিন মনে হচ্ছিল, কিন্তু মুশফিক যেভাবে খেলেছে তা অসাধারণ। রিয়াদ ভাইও অবদান রেখেছে। বোলিং পারফরমেন্সে আমি খুশি, ফিল্ডিং নিয়েও সন্তুষ্ট, কিন্তু ব্যাটিংয়ে উন্নতির অনেক জায়গা আছে। ইংল্যান্ডকে টপকে ওয়ানডে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে শীর্ষস্থান মজবুতের লক্ষ্য টিম টাইগার্সের। জুনের জিম্বাবুয়ে সফরে পয়েন্ট বাড়িয়ে নেওয়ার সুযোগ তামিমের দলের। অক্টোবরে হোম সিরিজে টাইগারদের কঠিন চ্যালেঞ্জ ইংল্যান্ড। অবস্থান শক্ত করতে 2022-এর ফেব্রুয়ারিতে আফগানিস্তান সিরিজে চোখ বাংলাদেশের। নবীন শ্রীলঙ্কা ধরাশায়ী, নিজ ডেরায় আরও একবার বাঘের গর্জন। সিরিজ নিশ্চিতে অ্যাকাউন্টে যোগ হয়েছে 20 পয়েন্ট। হোয়াইট ওয়াশে সেটা 30-এ নেওয়া জরুরি। কারণটা পরিষ্কার, এই সিরিজ বিশ্বকাপ বাছাইয়ের অংশ। ঘরের মাঠে যত বেশি সম্ভব পয়েন্ট তুলতে চাইবে বাংলাদেশ। উইন্ডিজের পর লঙ্কা পথে সেই পথে এগিয়ে গেছে তামিমের দল। লড়াই 13 দলের। আয়োজক ভারত সহ সরাসরি 2023 বিশ্বকাপে খেলবে সুপার লিগের টেবিলের শীর্ষ 8 দল। প্রত্যেকের জন্য বরাদ্দ 8 সিরিজ, ঘরে বাইরে সমান 4টি করে সবার জন্য। মোট 24 ম্যাচে পয়েন্ট 240। গ্রুপিংয়ে বাংলাদেশ কিছুটা লাকি। সিরিজ খেলতে হবে না যে 4 দলের সঙ্গে, সেই তালিকায় আছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান। 8 ম্যাচ থেকে টাইগারদের এখন 50 পয়েন্ট। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালে সেটা হবে 60। তাতে অবস্থান আরো শক্ত হয়ে যাবে। যে 5টি সিরিজ বাকি, তার একটি ছিল আয়ারল্যান্ডের সঙ্গে, যা করোনায় স্থগিত হয়ে যায়। সেই 3 ওয়ানডের সঙ্গে জুনের জিম্বাবুয়ে সফর আর 2022-এর ফেব্রুয়ারিতে ঘরের মাঠে আফগানিস্তান সিরিজ থেকে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া সম্ভব। কঠিন সিরিজের তালিকায় অক্টোবরে ইংল্যান্ডের সাথে হোম সিরিজ, 2022-এর মার্চে সাউথ আফ্রিকা সফর। বিভিন্ন দলের সিরিজ বিভিন্ন সময়ে। মাঝপথে কখনোই সমান ম্যাচ খেলা অবস্থায় থাকবে না সব দল। পরের বিশ্বকাপে কোয়ালিফাই করাটা খুব কঠিন হওয়ার কথা নয় টাইগারদের। আর আপাতত টেবিলের শীর্ষে থাকার আনন্দ উপভোগের সময়। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ইউরোপা লিগের ফাইনালে ভিয়ারিয়ালের চ্যালেঞ্জ নেবে ম্যানচেস্টার ইউনাইটেড। 4 বছরের শিরোপা খরা কাটানোর সুযোগ রেড ডেভিলদের। সঠিক পরিকল্পনার সাফল্যের মন্ত্র খুঁজছেন সুলশেয়ার। এদিকে অপ্রতিরোধ্য ভিয়ারিয়াল ম্যান ইউনাইটেডের দুর্বলতার সুযোগ কাজে লাগাতে চায়। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। 4 বছর শোকেসে নেই মেজর ট্রফি। ম্যানচেস্টার ইউনাইটেডের ঐতিহ্য ফেরানোর মঞ্চ প্রস্তুত ইউরোপা লিগ ফাইনাল। শিরোপা খরা কাটাতে বদ্ধপরিকর রেড ডেভিলস। বিপরীতে 98 বছরের ইতিহাসে প্রথম ট্রফি জয়ের হাতছানি ভিয়ারিয়ালের। শিশুদের উজ্জীবিত রাখতে দলের সাথে পোল্যান্ডে সর্বকালের সেরা কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। সবশেষ উলস ম্যাচে জয় দিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে রেখেছে ম্যান ইউনাইটেড। চোটের কারণে হ্যারি ম্যাগুয়েরকে নিয়ে আছে সংশয়, থাকছেন না অ্যান্থনি মার্শিয়াল ও ফিল জোন্স। দলের সবাই শিরোপা জিততে মুখিয়ে আছে। মাঠের পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করতে পারলে সাফল্য আসবে। মনোবল ধরে রেখে শিরোপা উৎসব করতে চাই। ম্যান ইউনাইটেডের পরিকল্পনায় বাধার নাম ইউরোপা লিগ স্পেশালিস্ট উনাই এমেরি। টানা 3 মৌসুম ট্রফি জিতিয়েছেন সেভিয়াকে। এবার ভিয়ারিয়ালের হয়ে সাফল্য পেলেই রেকর্ড গড়বেন এমেরি। কোচ হিসেবে প্রথমবারের মতো জিতবেন 4 ট্রফি। প্রতিপক্ষ শক্তিশালী দল, ওদের ম্যাচ বিশ্লেষণে বেশ কিছু দুর্বল দিক খুঁজে বের করেছি। যদি আমরা সুযোগ কাজে লাগাতে পারি, শিরোপা জিতব। ম্যান ইউনাইটেডের হয়ে স্পটলাইটে থাকছেন এডিনসন কাভানি, ব্রুনো ফার্নান্দেস। আর ভিয়ারিয়ালের হয়ে আলো ছড়াতে পারেন জেরার্ড মোরেনো। পোল্যান্ডে ভিন্ন প্রেক্ষাপটে দুই ক্লাবের 2000 করে দর্শক উপভোগ করতে পারবে ম্যাচ। মুখোমুখি 4 দেখায় জয় পায়নি কোনো দল। গোলশূন্য ড্র হয়েছে সব ম্যাচ। এবার গোল উৎসবে এগিয়ে যাওয়ার লড়াই। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন আরো বিস্তারিত।